আসসালামু আলাইকুম। আজকে অ্যাশ একাডেমিতে আমরা একটা স্পেশাল পডকাস্ট নিয়ে এসেছি এবং গেস্ট হিসেবে আমাদের সাথে আছেন অ্যাশ একাডেমির প্রতিষ্ঠাতা তাহসিন রহমান ভাই। এবং আজকে ওনার সাথে আমরা কথা বলবো কিভাবে উনি আইএলটিএসে 8.5 স্কোর তুললেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা আপনার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুপারব। ওকে, তো পডকাস্টের শুরুতেই আমরা আপনার সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি। আপনি নিজের সম্বন্ধে কিছু বলেন, আপনার জার্নি সম্বন্ধে কিছু বলেন। তো আমি আলহামদুলিল্লাহ ছোটো থাকতে থেকেই ইংরেজি ভাষার ব্যাপারে খুবই আগ্রহী ছিলাম। এর কারণ ছিল যে আমি যখন ক্লাস 3-তে উঠি তখন প্রথমবারের মতো আমাকে একটা ইংলিশ ভার্সন স্কুলে ভর্তি করানো হয়। তো তখন প্রথম দিকে ইংলিশ ভাষা আমার জন্য খুবই কঠিন ছিল। এমনকি আমার মনে আছে যে আমরা ক্লাসে 2জন ভর্তি হয়েছিলাম, আমাদেরকে গাধা ডাকা হতো কারণ আমরা ইংরেজি পারতাম না। তো এই সিচুয়েশন থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইংরেজির ব্যাপারে আগ্রহ বাড়তে থাকলো, ইংরেজির ব্যাপারে পারদর্শিতা বাড়তে থাকলো এবং একটা পর্যায়ে গিয়ে যখন আমি স্কুল শেষ করলাম তখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমি একটা সিদ্ধান্ত নিলাম যে না, এখন আমি ইংরেজি ভাষা সংক্রান্ত কিছু একটা পার্সিউ করব। এই থেকে আমার আইএলটিএস জার্নিতে আসা। ঠিক আছে, তো আইএলটিএস আসলে আপনি কেন দিলেন? কারণ আপনি তো বিদেশ যান নাই, আপনি অনেক আগে আইএলটিএস দিয়েছেন, কিন্তু আমরা দেখেছি যে আপনি দেশেই আছেন। তো আপনার আসলে আইএলটিএস দেওয়ার পারপাসটা কী ছিল? আচ্ছা, তো শুরু থেকেই আমরা একটা জিনিস ক্লিয়ার করে ফেললে ভালো হয়, সেটা হচ্ছে যে আইএলটিএস কিন্তু বর্তমানে শুধুমাত্র আর বিদেশ যাওয়ার জন্য সীমিত না, বরং আইএলটিএস একটা ক্যারিয়ার অপরচুনিটি খুলে দেয়, একটা ক্যারিয়ারের অনেক বড় দরজা খুলে দেয়। তো আমি মূলত আইএলটিএস যে কারণে দিই, আমার প্রধান কারণ ছিল যে প্রথমত ইংরেজি ভাষা সম্পর্কে আমার যেই পারদর্শিতা আছে বা আমার যেই দক্ষতা আছে সেটাকে যাচাই করা, সেটা বোঝা যে আমি আসলে কোন লেভেলে আছি। এবং সেকেন্ডলি আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ইংরেজির একজন টিচার হব, ইংরেজি ভাষার একজন প্রশিক্ষক হব, পাশাপাশি আইএলটিএসের একজন প্রশিক্ষক হব। এই থেকে মূলত আমার আইএলটিএস পরীক্ষাটা দেওয়া। এবং আমার মনে আছে যে আমি প্রথম যখন ঘাটাঘাটি শুরু করি তখন আমার একজন কাজিন ছিলেন যিনি আইডিপিতে চাকরি করতেন, তার কাছে গিয়ে আমি জানার চেষ্টা করেছিলাম যে আইএলটিএস জিনিসটা আসলে কী, কারণ আমার কোনো আইডিয়া ছিল না আইএলটিএস সম্পর্কে। ওনার কাছ থেকে প্রথম আমি আইডিয়া পেলাম আইএলটিএস জিনিস থেকে, এবং তিনি নিজেও একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর ছিলেন। এখন আসলে আমাদের দেশে দেখা গেছে যে বেকারত্ব একটা অনেক বড় সমস্যা এবং অনেক মানুষ আসলে জবলেস। তো আপনার কাছে আইএলটিএস এই যে মার্কেটটা বা আইএলটিএস ইনস্ট্রাকশনের মার্কেটটা বা আইএলটিএস মক টেস্ট রিলেটেড অনেক কিছু আছে, আইএলটিএসের প্রোডাক্ট রিলেটেড অনেক কিছু আছে। তো ওভারঅল এইটা আপনার এজ এ কেরিয়ার অপরচুনিটি কেমন মনে হয়? এই প্রশ্নটা বেশ জটিল, কারণ হচ্ছে কেরিয়ার রিলেটেড যে কোনো প্রশ্নই খুবই জটিল, এই কারণে এটা জটিল। আর 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো কেরিয়ারই আসলে এরকম কোনো জিনিসই ম্যাজিকের মতো কাজ করে না যে আমি একটা জিনিস শিখবো, মনে করেন আমি ভিডিও এডিটিংয়ের স্কিল শিখলাম, তারপরে আমি খুব সহজে একটা চাকরি পেয়ে যাব বা একটা কাজ পেয়ে যাব। জিনিসটা কিন্তু এরকম পুরোপুরি কাজ করে না, বরং অনেক কিছু সিচুয়েশনের উপর নির্ভর করে এবং অনেক কিছু নিজের ধৈর্যের উপর নির্ভর করে। তো আমি বলবো যে ওভারঅল ইংলিশের যে মার্কেট বা আইএলটিএসের যে মার্কেট সেটা বাংলাদেশে সবসময় ভালো ছিল এবং সামনেও হয়তো বা ভালো থাকবে। ঠিক আছে, মাঝখানে একটা বুম দেখা গেছে, মাঝখানে মার্কেটটার অবস্থা আরও বেশি ভালো ছিল। তো সেই সময় যারা এই মার্কেটে প্রবেশ করেছে তারা অনেক ভালো কিছু করতে পেরেছে। এরপরে যারা করেছে তারা হয়তো ওই রকম ভালো কিছু করতে পারে নাই, বাট স্টিল দে ডিড হোল্ড দেয়ার গ্রাউন্ড। এবং দেখা গেছে যে এখনও পর্যন্ত যারা এই মার্কেটে আসছে নতুন করে তারাও অনেকে ভালো ভালো পর্যায়ে যেতে পারছে। তো এটা পুরোপুরি নিজের সিচুয়েশন এবং অধ্যাবসায়ের উপর নির্ভর করছে। ওকে, তাহলে আমরা আপনার জার্নিতে আবার ব্যাক করি। তো আপনি যখন ডিসিশন নিলেন যে আইএলটিএস দেবেন, তো পরবর্তী আপনার ধাপগুলো কীরকম ছিল? যে আপনি কি কোনো কোর্স করেছেন কিনা বা কোনো টিচারের আন্ডারে ছিলেন কিনা, না আপনি নিজে নিজেই প্রিপারেশন নিয়েছেন? এবং আপনার প্রিপারেশনের জার্নিটা কীরকম ছিল যাতে অন্য মানুষেরাও এটা ইন্সপায়ার হতে পারে? কারণ আপনি আসলে সাধারণ কোনো স্কোর পান নাই, আপনি কিন্তু 8.5 পেয়েছেন। এটা কিন্তু বাংলাদেশে অনেক একটা প্রমিনেন্ট স্কোর। তো এটা জার্নি আপনার কীরকম ছিল? আচ্ছা, এটা সংক্ষেপে বলতে গেলে প্রথমে মজার একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে অনেকেই জানেন যে আমি মূলত 1 মাসের প্রিপারেশনে এই স্কোরটা নিয়ে আসি। কথাটা অ্যাট দ্য ফেস অফ ইট ট্রু, যে এই জিনিসটা আসলে সত্য যে আমার মূল প্রিপারেশনটা ছিল 1 মাসের, কিন্তু এটার পেছনে অনেক লম্বা একটা গল্প আছে। একটা গল্প অলরেডি আমি বলেছি যে আমি ছোটো থাকতে ইংলিশ ভার্সন স্কুলে পড়েছি। তো ইংলিশ ভার্সন স্কুল বা ইফ আই নেম ইট স্কলারসমে পড়ার কারণে দেখা গেছে যে আমার ইংলিশের অবস্থা আগে থেকেই ভালো ছিল। সো এইটা আমার একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করেছে, এই জিনিসটাকে উড়িয়ে দিলে হবে না। 15-16 বছর আমি এই জায়গায় পড়েছি, এটা পড়ার কারণে আমার মধ্যে যে স্কিল ডেভেলপ হয়েছে সেইটা অনেক ভালো একটা ফাউন্ডেশন বা বেস হিসাবে কাজ করেছে। প্রথমত এইটাকে আমার
সিগনিফাই করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আইএলস প্রস্তুতি নেওয়ার আগে বা ফাইনাল প্রিপারেশন নেওয়ার আগে আমি আইএলস সম্পর্কে ঘাটাঘাটি করেছি। একটু আগে যেটা বলেছিলাম যে আমার কাজিন একজন আইডিবিতে চাকরি করতেন, তো ওনার কাছে গিয়ে আমি আইএলস সম্পর্কে বিস্তর জানার চেষ্টা করেছি। তারপর আমি চেষ্টা করেছিলাম নিজে নিজে কিছুটা প্রিপারেশন নেওয়ার জন্য, বাট পারি নাই। তারপর আমি একটা কোর্সে ভর্তিও হয়েছিলাম, বাট ওই সময় কোভিড চলে আসে এবং কোর্সটা তারপর অফলাইন থেকে অনলাইনে চলে যায়, সেটা আর কন্টিনিউ করতে পারি নাই। দেন আরও কিছু ঝামেলা হয়, যেমন আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, এখন পাসপোর্ট ছাড়া আবার দেয়া যায় না। হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিলে পাসপোর্ট ছাড়া দেয়া যেত যদি এনআইডি কার্ডের যে ডিজিটাল কার্ড ওইটা থাকতো, কিন্তু ওইটাও আমার নাই। আমি কি করব? আমি দেখা গেল যে এখন পাসপোর্ট রিনিউ করার ঝামেলায় পড়ে গেলাম। এটা করতে গিয়ে অনেক সময় চলে গেল, তো মাঝখানে আমার প্রিপারেশনে আবার একটা বাধা পড়ে গেল। দেন আমি যখন ফাইনালি প্রিপারেশন নেওয়া শুরু করি, আমি ইউটিউব থেকে কিছু ঘাটাঘাটি শুরু করি এবং ইউটিউব থেকে আমি কিছু হেল্প নিই, যেমন আইএলস মাহির বা মাহির স্যারের যে চ্যানেল আছে সেটা থেকে আমি কিছু হেল্প নিয়েছিলাম। এরপরে আমি যেটা করতাম, উনি যেটা সলভ করতেন সেটা আমি আবার নিজের মতো করে সলভ করতাম, আমি নিজের মতো করে চেষ্টা করতাম এবং আমি ওনার স্টাইলটাকে কিছুটা মডিফাই করতাম। তো এইভাবে আমি কিছুটা হেল্প নিয়েছি। এটা হলো ওভারঅল, বিশেষ করে লিসনিং এবং রিডিংয়ের ক্ষেত্রে। কিন্তু দেখা গেছে যে রাইটিং বা স্পিকিংয়ের ক্ষেত্রে মূলত আমাকে যে জিনিসটা হেল্প করেছে সেটা হচ্ছে যে আমাদের জামিল স্যার একজন আছেন, এস একাডেমিরই সহপ্রতিষ্ঠাতা। ওনার সাথে আমি স্পিকিং প্র্যাকটিস করতাম, স্পিকিং মক টেস্ট দিতাম ওনার কাছে। উনি ফিডব্যাক দিতেন বা উনি আমার মক টেস্ট এক্সামিনার হিসাবে কাজ করতেন। তো এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। এবং রাইটিংয়ের ক্ষেত্রে আমি দীর্ঘ একটা সময় কন্টেন্ট ট্রেনিংয়ের কাজে জড়িত ছিলাম, যার কারণে দেখা গেছে যে আমার লেখালেখির হাত আগে থেকে মোটামুটি ভালো ছিল। এই জন্য রাইটিংয়ের জন্য আলাদা করে খুব একটা প্রস্তুতি নিতে হয় নাই, শুধুমাত্র রাইটিংয়ের স্ট্রাকচারের যে বিষয়গুলো সেগুলো আমি দেখেছিলাম। এবং ওভারঅল লাস্ট মিনিট যেই প্রিপারেশন, যেটা লাস্ট 1 মাসের বা 3 সপ্তাহ 4 সপ্তাহের যে প্রিপারেশন যেটা ছিল, সেটাতে আমি মেইনলি ফোকাস দিয়েছিলাম কেমব্রিজ বইগুলোতে, মেইনলি কেমব্রিজ 15 এবং 17, এই দুইটা বইয়ের বেশিরভাগ টেস্ট আমি শেষ করেছিলাম। এবং সেই টেস্টে প্রথম দিকে আমার লিসনিং বা রিডিং মডিউলে স্কোর আসতো 7, 7.5 এবং শেষ দিকে আসতো 8, 8.5 এরকম। এখানে আমি যেটা আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আমরা আসলে কোর্সের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, আসলে কোর্সের বাইরেও আমাদের নিজ থেকে কিছু প্র্যাকটিস করতে হবে। যেমন আপনি জামিল স্যারের সাথে প্রচুর প্র্যাকটিস করেছিলেন, তো এই ব্যাপারটা যদি আপনি একটু ইলাবোরেটলি বলতেন যে কোর্স তো আমরা ঠিক আছে আমরা সাপোর্ট হিসাবে কোর্সটা করব, বাট আইএলটিএসের গুড স্কোরের জন্য আসলে আদার যে হ্যাবিটগুলো বা আদার যে অভ্যাসগুলা, যে প্র্যাকটিসের অভ্যাস বা আদার অনেকগুলো অভ্যাস, এগুলো কতটুকু ইম্প্যাক্ট রাখে, এটা নিয়ে একটু বিস্তারিত বললে ভালো হতো। তো এই জিনিসটা আপনি যে পয়েন্টটা তুলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে কোর্স কোনো সময় ইনাফ না, কোনো ক্ষেত্রে কোনো সময় কোর্স ইনাফ না। কোর্স মানে অনেকটা এরকম আর কি, যে আপনাকে কেউ খাবার তৈরি করে দিয়েছে, এখন আপনার কাজ হচ্ছে সেটা খাওয়া, সেটা হজম করা। প্রত্যেকটা প্রক্রিয়ায় কেউ আপনাকে হেল্প করবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হয়তো আইটেমগুলো কীভাবে রান্না করতে হয় কেউ একজন আপনাকে শিখিয়ে দিয়েছে, বা হাইয়েস্ট কেউ হয়তো রান্না করেও দিয়েছে, কিন্তু আপনাকে সেটা প্লেটে তুলতে হবে এবং খেতে হবে নিজে নিজে। এই চেষ্টাটা বা এই জায়গাটায় আমরা অনেক কমতি ফেস করি। তো এই জন্য আমিও সব সময় যেটা বলি, আমাকে অনেক স্টুডেন্ট অ্যাপ্রোচ করেন, বলেন যে আপনি কি আমাকে 6.5 বা 7 এর গ্যারান্টি দিতে পারবেন? তখন আমি বারবার বলি যে এখানে গ্যারান্টি দেবো এটা কোনো সময় পসিবল না, কারণ আমি হয়তো আমার বেস্টটা দিলাম পড়ানোর ক্ষেত্রে, কিন্তু পড়ার ক্ষেত্রে আপনি কি আপনার বেস্টটা দিচ্ছেন? আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আমি যদি আমার বেস্টটা দিই এবং আপনি যদি আপনার বেস্টটা দেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবেন। তো ইট ওয়ার্কস বোথ ওয়েজ, যে আসলে যিনি কোর্স করাচ্ছেন তাকেও একটা এক্সটেন্ট পর্যন্ত অধ্যাবসায় করতে হয়, তাকেও একটা এক্সটেন্ট পর্যন্ত ট্রাই করতে হয় এবং সংগ্রাম করতে হয়, এবং যিনি কোর্সটা করছেন তাকেও একটা পর্যায় পর্যন্ত সংগ্রাম করতে হয়। এবং এই দুইটা যখন একসাথে মিশে যায় তখনই একটা ভালো ফলাফল দেখা যায়। শুধুমাত্র ইট ডাজন্ট ওয়ার্ক ওয়ান ওয়ে, এটা একদিক থেকে কাজ করে না। ইউনিট বোথ হ্যান্ডস টু ক্ল্যাপ। ঠিক আছে, তো এই ব্যাপারে আমার যেটা একটা অবজারভেশন, যে আমি এক সময় আমার ফ্রেন্ড একজনের সাথে রেগুলারলি ইংলিশে কথা বলতাম আমাদের ইংলিশ ইমপ্রুভমেন্ট করার জন্য, এবং এটা আসলে আমার ইংলিশ স্পিকিং ইমপ্রুভমেন্টে প্রচুর হেল্প করেছে।
মানে কোর্স থেকেও বেশি হেল্প করেছে যে আমি প্রায় 6 মাস ওর সাথে বাংলায় কথা বলা স্টপ করে দিয়েছিলাম, এবং ওর নিজেরও ইমপ্রুভ হয়েছে, আমারও ইমপ্রুভ হয়েছে। তো আমার কাছে মনে হয় যে ইংলিশ শিখতে হলে ইংলিশকে আমার পার্ট অফ লাইফস্টাইল করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই ব্যাপারে যদি আপনি কিছু একটা বলতেন। হ্যাঁ, দিস ইজ সো ট্রু, বিকজ লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ লাইক লার্নিং সুইমিং। সাঁতার শিখতে গেলে কী করতে হয়? একটা কথা প্রচলিত আছে যে সাঁতার শিখিতে হলে আগে তবু নামও চলে। যে আপনি যদি কেউ সাঁতার শিখতে চায় তাহলে তাকে প্রথমে পানিতে নামতে হবে, এবং পানির যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ আছে সেটার সাথে পুরোপুরি নিজেকে খাপ খাইয়ে ফেলতে হবে। একই জিনিস ট্রু ইংরেজি শেখার ক্ষেত্রেও। আপনি ইংরেজি বা যে কোনো একটা ভাষা শিখতে যাচ্ছেন, আপনার উচিত হচ্ছে এমন একটা এক্সপোজার নেওয়া, নিজেকে এমনভাবে ইংরেজির দুনিয়ায় ডুবিয়ে ফেলা যাতে করে ইংরেজির নাড়িভুড়ি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, এবং এই জিনিসটা আপনার আশেপাশে সব জায়গায় থাকবে। এবং আমরা জানি যে অনেকেই দেখা গেছে যে এই জিনিসটাকে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। যেমন আমরা দেখেছি যে আবাসিক স্টাইলে অনেকে ইংরেজি ভাষা শিক্ষা দেয়। সেখানে আসলে মূল জিনিসটা কি, কেন এটা এত ভালো কাজ করে? কারণ হচ্ছে যে পুরো পরিবেশটা তারা ইংরেজির মতো করে বানিয়ে ফেলে, যার কারণে একজন শিক্ষার্থী খুব ভালো করে শিখতে পারে ইংরেজি ভাষা। একই একই বিষয়টা সত্য যখন কেউ বিদেশে বা ইংলিশ স্পিকিং কোনো দেশে চলে যায়। সেই দেশে যেখানে নেটিভরা ইংলিশে কথা বলে, তারা ওই জায়গায় যাওয়ার পর এমন একটা পরিবেশ পায়, যে পরিবেশ পাওয়ার পর দেখা যায় তার জন্য সেই ভাষাটা শিখে ফেলা অনেক সহজ হয়ে যায়। এবং একই জিনিস ট্রু ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন স্কুলের ক্ষেত্রেও। সে রিডিং করতেছে, বই পড়তেছে সব ইংলিশে। যখন টিচাররা লেসন্স দিচ্ছেন ইংরেজিতে কথা বলছেন, যখন সে লিখছে ইংরেজিতে লিখছে, যখন সে কথা বলছে ইংরেজিতে কথা বলছে। এই যে পুরো পরিবেশ, এই পুরো পরিবেশটাই তাকে হেল্প করতেছে এই ভাষা শেখার জন্য। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং ইংরেজি শেখার জন্য ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু ডু ইট। আইএলটিএস জার্নিতে আপনার কোন মডিউলটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে এবং কোনটাতে আপনার সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া লাগছে? ওকে, সো শুরুর দিকে লিসনিং মডিউলটা আমার কাছে কঠিন লেগেছিল, এবং আমি জানি এটা শুনতে একটু অড লাগবে, কারণ লিসনিং মডিউলে সাধারণত বাংলাদেশিরা ভালো স্কোর করে থাকে, এবং বেশিরভাগ স্টুডেন্টই লিসনিং মডিউলটা বেশি এনজয় করে, লিসনিং এবং স্পিকিং। কিন্তু আমার ক্ষেত্রে লিসনিংটা কেন কঠিন লেগেছিল, কারণ আমি আগেই বলেছিলাম যে ইংরেজি ভাষার সাথে আমার সম্পর্ক আগে থেকেই ছিল, বাট আইএলটিএসের যেই সিস্টেমটা, সেই সিস্টেমের সাথে আমি পরিচিত ছিলাম না। তো লিসনিংটা খুবই নোভেল একটা সিস্টেম ছিল আমার জন্য। শুনে শুনে আনসার করতে হয়, এই ধরনের এক্সাম আমি আগে কোনো দিন দেই নাই। হ্যাঁ, রিডিংয়ের মতো এক্সাম আমরা দিয়েছি, যেমন আমি ইউনিভার্সিটিতে যখন ইংলিশের কোর্স করেছিলাম তখনও দেখা গেছে যে এমন কিছু কোয়েশ্চন ছিল যে কোয়েশ্চনগুলো প্যাসেজ থেকে আমার আনসার বের করা লেগেছে। বাট লিসনিং স্টাইলের যে এক্সাম, এটা এর আগে আমি কখনো দিইনি, এই জন্য শুরুর দিকে লিসনিংটা আমার জন্য কঠিন লেগেছিল, বাট যত সময় গিয়েছে এটা ইজি হয়ে গেছে। সেকেন্ডলি, স্পিকিং আমার জন্য কিছুটা কঠিন লেগেছিল, কারণ অনেক দিন ইংরেজিতে কথা চর্চা করা হয় নাই, যার কারণে মুখের মধ্যে একটা জড়তা চলে আসছে। এবং আপনি একটা ভাষাতে যতই ভালো হন না কেন, লম্বা একটা সময় যদি সেই ভাষাতে কথা না বলেন, তাহলে অটোমেটিক একটা জড়তা চলে আসবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর থার্ডলি, রাইটিং আমার কাছে কঠিন লাগে নাই, কারণ আমি আগেই বলেছি যে কন্টেন্ট রাইটিংয়ের একটা এক্সপিরিয়েন্স ছিল আমার, এজন্য একটা কনফিডেন্স ছিল। কিন্তু দিন শেষে দেখা গেছে যে এই তিনটা মডিউলের মধ্যে লিসনিংয়ে আমার স্কোরটা সবচাইতে ভালো ছিল, 9 ছিল, তারপর স্পিকিংয়ে 8 ছিল, আর রাইটিংয়ে ছিল 7। অর্থাৎ যেটাতে আমার কনফিডেন্স সবচাইতে ভালো ছিল সেটাতে আমি সবচাইতে খারাপ করেছি, তো তুলনামূলকভাবে। তো এটা থেকে একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে আসলে কনফিডেন্স মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আপনি ঠিকমতো প্রিপারেশন নিচ্ছেন কিনা। আমার কনফিডেন্স বেশি থাকায় রাইটিংয়ের ক্ষেত্রে আমি ওই রকম প্রিপারেশন নেই, যার কারণে বাকিগুলোর তুলনায় কম রেজাল্ট এসেছে। বাট অন্যগুলোতে আমার একটু ভয়ভীতি কাজ করায় আমি প্রিপারেশন ভালো করে নিয়েছি, এবং স্কোরও দেখা গেছে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সো কনফিডেন্সের যে ব্যাপারটা আপনি উল্লেখ করলেন, এটা আপনার পয়েন্ট হলো যে প্রিপারেশনের ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হওয়া ভালো না, কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেক সময় মানুষ আইএলটিএস পরীক্ষা দিতে যাচ্ছে এবং গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে। প্রিপারেশন অনেক ভালো ছিল, মক টেস্টে ও ভালো ভালো স্কোর করতেছিল, কিন্তু ওই সময় এক্সামিনারের সামনে গিয়ে বা ওই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পর আর আসলে ও ব্রেন কাজ করতেছে না, কারণ নার্ভাস হয়ে গেছে। তো এই জিনিসটা কাটিয়ে ওঠার সিস্টেমটা কি বা উপায় কি? এই জিনিসটা নিয়ে আসলে আগে থেকে কাজ করতে হয়, নার্ভাসনেসের যে বিষয়টা, এটা নিয়ে আগে থেকে কাজ করতে হয়। যেমন আমি যখন ক্লাস করাচ্ছিলাম তখন আমার একজন স্টুডেন্ট ছিলেন, তিনি দেখতাম খুবই নার্ভাস হয়ে যেতেন, এবং ওনার বারবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তো নার্ভাসনেসের কারণে। তো তাকে আমি তারপর পরামর্শ দিয়েছিলাম যে আপনি একজন ডাক্তার দেখান,
কারণ আমার কাছে মনে হচ্ছে আপনার যে নার্ভাসনেসের সমস্যাটা সেটা আসলে সাধারণ পর্যায় থেকে অনেক উপরে চলে গেছে এবং আপনার পার্সোনাল যে লাইফ এটা ব্যাহত হচ্ছে। আমি ওনাকে ডাক্তারে যাওয়ার পরামর্শ দিলাম, তিনি ডাক্তারে গেলেন, ডাক্তার কিছু মেডিকেশন দিলেন এবং কিছু পরামর্শ দিলেন। সেটা মানার পর দেখলাম যে তার মধ্যে অটোমেটিক কনফিডেন্স বেড়ে গেছে এবং ওনার যে ওয়াশরুমে যাওয়ার সমস্যা বা নার্ভাসনেস বেশি হয়ে যাওয়ার যে সমস্যা সেটা অনেকাংশেই কমে গেছে। তো এটাই একটা বিষয়, এক লেভেলে এইটা প্রয়োজন যে কারো কারো নার্ভাসনেসের সমস্যাটা হয়তো মেডিকেল একটা ইস্যু হয়ে গেছে, তো তার জন্য উচিত হচ্ছে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা। আমি হয়তো বা নেসেসারিলি এখানে কোনো ভালো পরামর্শ দিতে পারবো না। তবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে নার্ভাসনেস একটা লেভেল পর্যন্ত সবার মধ্যেই থাকে, এখানে কনফিডেন্স কামস ইন। কনফিডেন্স আমি একটু আগে বলেছিলাম যে কনফিডেন্স বেশি হলে সমস্যা, কনফিডেন্স কম হলেও সমস্যা। তো একটা মিনিমাম লেভেল অফ কনফিডেন্স দরকার। ব্যালেন্স ইজ কি, ব্যালেন্সটা হচ্ছে মূল। তাহলে আমি ব্যালেন্সড হব কীভাবে? এটার জন্য প্রয়োজন হচ্ছে যে আমি আইডিয়াল যে মক টেস্টগুলো সেগুলো বাসায় প্র্যাকটিস করব এবং সবচাইতে বেস্ট আইডিয়াল মক টেস্ট হচ্ছে কেমব্রিজের মক টেস্টগুলো। সেগুলো আমি বাসায় দেবো। বাসায় দিয়ে যদি আমি কেমব্রিজের মক টেস্টে 7 পাই তাহলে আমি ধরে নিব যে ফাইনাল পরীক্ষাও আমি 7 পাবো। যদি কেমব্রিজের মক টেস্টগুলোতে আমি 8 পাই তাহলে আমি ধরে নেব যে ফাইনাল টেস্টেও আমি 8 পাবো। এইভাবে ধরে নেওয়ার ফলে আমার মধ্যে একটা বিল্ট ইন কনফিডেন্স চলে আসবে, একটা অটোমেটিক কনফিডেন্স চলে আসবে। এই জিনিসটা মেনটেন করা জরুরি এবং আমি মনে করি এটা করার মাধ্যমে নিজের মধ্যে যে কনফিডেন্সটা আসবে সেটা অনেক ব্যালেন্সড হবে এবং অনেকাংশেই নার্ভাসনেসটা কাটিয়ে উঠে যাবে। এছাড়াও নার্ভাসনেস কাটিয়ে ওঠার আরও কিছু টেকনিক আছে, যেমন ইনস্ট্যান্টলি কেউ যদি নার্ভাস হয়ে যায় তাহলে কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, ব্রিদিং এক্সারসাইজগুলো করার মাধ্যমে একজন মানুষ নার্ভাসনেস কাটিয়ে উঠতে পারে। তারপর একজন মানুষের যদি ঘুম ঠিক মতো না হয় তাহলেও দেখা যাবে তার নার্ভাসনেসের ইস্যুটা বেশি বেড়ে গেছে। কারো কারো সমস্যা হয় নার্ভাসনেস বা টেনশনের কারণে মাথা ব্যথা হয়, তো তিনি যেটা করতে পারেন, যদি দেখা যায় যে মাথা ব্যথার কিছু নিদর্শন দেখা যাচ্ছে, তিনি চাইলে আগে থেকে প্যারাসিটামল খেয়ে যেতে পারেন বা ওভার দ্য কাউন্টার যে ঔষধগুলো আছে, পেন কিলার আছে, সেগুলো কোনো একটা খেতে পারেন। তো এইভাবে কিছু ছোট ছোট টিপস আছে যেগুলা চাইলে একজন ব্যক্তি অ্যাপ্লাই করে এই নার্ভাসনেসের সমস্যা বা নার্ভাসনেসের কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো ওভারকাম করতে পারবেন ইনশাল্লাহ। আইএলটিএস আপনি যেদিন দিয়েছেন ওই দিন আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? ওকে, সো নার্ভাসনেসের কথা যখন বলা হলো, এই প্রশ্নটা এখন খুবই প্রাসঙ্গিক, কারণ আমার মধ্যেও এই অ্যাংজাইটি বা স্ট্রেস রিলেটেড কিছু ইস্যুস আছে এবং আমি পরীক্ষার দিন খুব বেশি নার্ভাস হয়ে যাই। এমনকি এরকম অবস্থা হয় যে পরীক্ষার সময় নার্ভাসনেসের কারণে আমার নজিয়া হয় বা বমি ভাব হয়। তো আমি কি করেছিলাম, আমি সেদিন সকালে আগে থেকেই একটা অমিডন খেয়ে ফেলেছিলাম যাতে করে আমার বমি ভাবটা কমে যায়। আমার এক্স্যাক্টলি মনে নাই আমি অমিডন খেয়েছিলাম নাকি এমিস্টেট খেয়েছিলাম, বাট যাই হোক বমি ভাবটা কমানোর জন্য আমি একটা ওষুধ খেয়েছিলাম এবং পাশাপাশি আমার মাথা ব্যথার সমস্যা হয় স্ট্রেসের কারণে, এই কারণে আমি একটা প্যারাসিটামল খেয়েছিলাম। তো এটা হলো আমার প্রথম পদক্ষেপ। সেকেন্ড যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এক্সামের হল খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল এবং খুবই নীরব ছিল, খুবই গুছানো ছিল, যার কারণে দেখা গেছে যে যদিও আমি নার্ভাস ছিলাম তো এক্সাম হলে বা এক্সাম সিচুয়েশনে যাওয়ার পর আমি একটা কামনেস ফিল করেছি, আমি দেখা গেছে যে শান্ত হতে পেরেছি। তবে হ্যাঁ, শুরুর দিকে দেখা গেছে আমি যে টেবিলে বসেছিলাম সেই টেবিলটা একটু বাঁকা ছিল, ঠিক আছে। তো তারা যারা ইনভিজিলেটর ছিলেন তারা খুবই হেল্পফুল ছিলেন, তাদেরকে আমি বলছি, তারা বলার সাথে সাথে তারা সেটা চেঞ্জ করে দিছে। পয়েন্ট টু বি নোটেড ইজ দ্যাট আমি ব্রিটিশ কাউন্সিলে এক্সাম দিয়েছিলাম। তো ব্রিটিশ কাউন্সিলের সিলেটে যে মেইন অফিস, যেটা আর্কেডিয়াতে তাদের অফিস পড়েছে, সেখানেই আমার এক্সাম সেন্টার ছিল। বোথ লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। লিসনিং, রিডিং, রাইটিং একসাথে হয় আর স্পিকিং আলাদা দিনে হয়, তো দুইটাই আমার এই সেন্টারে ছিল। তো ওভারঅল আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল এবং আমি আগে থেকেই আমি তাদের সেন্টার সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম। আমি জানার চেষ্টা করেছিলাম যে সেন্টারটা কোন জায়গায় পড়েছে, যাতে করে পরীক্ষার দিন প্রথমবারের মতো গিয়েই আমি নার্ভাস না হয়ে যাই। আগে থেকে যদি আইডিয়া থাকে তাহলে হয়তো বা নার্ভাসনেস কিছুটা কম হবে এবং এই জিনিসটা সত্য হিসেবে দেখা গেছে। তো আইএলটিএস যারা ভয় পায় এবং যারা মনে করে ওকে দিয়ে আসলে আইএলটিএস ভালো স্কোর হবে না, তো তাদের ক্ষেত্রে আপনার উপদেশটা কী থাকবে? তো আইএলটিএসের প্রস্তুতির ক্ষেত্রে আমি সবসময় বলি যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বেসিক ইংলিশ ঠিক করা আর একটা হচ্ছে এক্সাম স্কিলস ঠিক করা। অর্থাৎ আইএলটিএসের যে এক্সাম সিস্টেম আছে এটা অনেক ক্ষেত্রে ইউনিক। আমরা যেমন বিশেষ করে বর্তমানে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস হয়ে গেছে,
কম্পিউটারে আইএলটিএস পরীক্ষা দিতে হয়। এখন একজন মানুষ যদি কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত না হয় বা কম্পিউটারে এক্সাম দিয়ে অভ্যস্ত না হয়, এটা তার জন্য নতুন একটা জিনিস, এটা তার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। তো তাকে এই ব্যাপারে জানতে হবে ভালো করে। অ্যান্ড সেকেন্ডলি বাট মোস্ট ইম্পর্টেন্টলি তাকে ইংলিশের ব্যাপারে খুব ভালো করে জানতে হবে। আইএলটিএসের মূল টেস্টটাই হচ্ছে ইংলিশের টেস্ট। আইএলটিএসের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটা এমন একটা সিস্টেম যার মাধ্যমে ইংরেজি ভাষাগত যে দক্ষতা সেটাকে যাচাই বাছাই করা হয়। সো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি সম্পর্কে নিজের বেসটাকে শক্ত করে ফেলা। এমনকি আমি এমন মানুষের গল্পও শুনেছি যারা খুব অল্প সময়ের মধ্যে এক্সাম দিয়ে ভালো স্কোর এনেছে, 9/9 পর্যন্ত এনেছে। কিসের ভিত্তিতে? শুধুমাত্র এটার ভিত্তিতে যে তার ইংরেজির বেস খুবই শক্তিশালী ছিল। সো এই জিনিসটা মাথায় রাখলে এবং এই জিনিস অনুযায়ী যদি কেউ আমল করে, তাহলে ইনশাল্লাহ আইএলটিএসের ভয়টা সে কাটিয়ে উঠতে পারবে। তাহলে আপনার পয়েন্ট হলো যে প্রথম কথা যে আইএলটিএসের যে ইউনিক সিস্টেম এটা সম্বন্ধে স্টাডি করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি ইংলিশের বেসিকটা ঠিক করতে হবে। দ্যাটস ওয়াজ হেল্পফুল। তো আজকে এই পর্যন্তই ভাইয়া, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম এবং আপনাদেরকে ধন্যবাদ পুরো সময়টা দেখার জন্য। এবং আমরা নেক্সট পডকাস্টে আরও একজন গেস্টকে নিয়ে আসবো, যিনি আইএলটিএস সম্বন্ধে হয়তো বা আরও একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।